এইবারের বিশ্বকাপে নকআউট স্টেজ শুরু হতে যাচ্ছে এবং প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে সাউথ আফ্রিকা এবং কানাডা। এখন এইবারের বিশ্বকাপের গ্রুপ স্টেজের ম্যাচগুলো দেখেন, সেখানে দেখবেন আলটিমেটলি ছোট দল বলি বড় দল বলি সবাই ভালো একটা ম্যাচ উপহার দিয়েছে এবং যথেষ্ট ফাইট হয়েছে। অ্যান্ড এমন অনেক ইকুয়েশন সামনে এসেছে যেটা আমরা হয়তো বা আগে ভাবি নাই। আমরা চিন্তা করেছিলাম যে দলকে জেতার কথা সে জিতে নেয়, এরকম কয়েকটা উদাহরণ হচ্ছে তুর্কিয়ে, উরুগুয়ে তারা বিদায় নিয়েছে, সাউথ কোরিয়া বিদায় নিয়েছে, ইরান বিদায় নিয়েছে, যেখানে আমরা সবাই আশা করছিলাম ইরান এবং ইউএসের মধ্যে একটা ম্যাচ হবে। সো এরকম অনেকগুলো ঘটনাই ঘটেছে। অ্যান্ড সে জায়গা থেকে সামনে যে ম্যাচগুলো আসছে রাউন্ড অফ 32-তে, সেখানে 16টা ম্যাচ এবং এই 16টা ম্যাচে আলটিমেটলি অনেক কিছুই হয়তো বা আমাদের প্ল্যান অনুযায়ী বা আমরা যেটা আশা করতেছি সে অনুযায়ী নাও হতে পারে। এখন আমি যদি প্রত্যেকটা ম্যাচ ধরে ধরে বলি, প্রথমে সাউথ আফ্রিকার কানাডা ম্যাচ। সাউথ আফ্রিকার কানাডা ম্যাচে আমার কাছে মনে হয় আলটিমেটলি কানাডা যথেষ্ট ভালো খেলে এসেছে, বাট সাউথ আফ্রিকা যে ধরনের শুরু থেকে খেলেছে, তারা মেক্সিকোর সাথে হেরেছে অ্যান্ড দেন তারা কামব্যাক দিয়েছে। তারা খুব ভালোভাবেই আলটিমেটলি পরের দুইটা ম্যাচ জিতে নিয়েছে। অ্যান্ড সে জায়গা থেকে তাদের যেটা সুবিধা, তারা বেসিক্যালি হচ্ছে সাউথ কোরিয়ার সাথে জিতেছে এবং আরেকটা ম্যাচে তারা ড্র করেছে। সো সেই জায়গা থেকে আলটিমেটলি তাদের জন্য যেটা সুবিধা হলো, তারা পরের রাউন্ডে চলে আসতে পেরেছে। অ্যান্ড এই জায়গা থেকে আলটিমেটলি কানাডার সাথে তাদের ম্যাচে আমি আহ, যদিও কানাডা এগিয়ে আছে, বাট আমার কাছে মনে হয় সাউথ আফ্রিকা হয়তোবা শেষ পর্যন্ত ম্যাচটা জিতে যাবে। কারণ সাউথ আফ্রিকা যেভাবে খেলছে, তাদের এই ম্যাচটাতে যথেষ্ট ফাইট হওয়ার চান্স আছে। তারা হয়তোবা এটা এক্সট্রা টাইমে যাবে বা তারা একটা গোল দিয়ে তারা হচ্ছে ডিফেন্স খেলা আরম্ভ করবে, যেটা তারা খুব পারদর্শী, যেটাতে তারা এক্সপার্ট। অ্যান্ড এভাবেই হয়তোবা কানাডা ম্যাচটা হেরে যেতে পারে। অ্যান্ড পরের ম্যাচে আসতেছে আপনার হচ্ছে ব্রাজিল বনাম জাপান। ব্রাজিল বনাম জাপান ম্যাচটি ব্রাজিলের জন্য কঠিন। অ্যান্ড ব্রাজিল আলটিমেটলি এই ম্যাচে প্রেশারে থাকবে। জাপান যথেষ্ট ভালো একটা টিম, তারা নেদারল্যান্ডসের মতো দলের সাথে তারা ড্র করেছে। তারা ওই গ্রুপটা থেকে যথেষ্ট ভালো দল হিসেবে তারা দ্বিতীয় হয়ে এসেছে। অ্যান্ড তারা যেটা চাইবে আলটিমেটলি, তারা ব্রাজিলকে প্রেশারে রেখে ম্যাচটা জিততে চাইবে। অ্যান্ড তাদের যেহেতু অনেকগুলো ভালো পয়েন্ট আছে, সো ব্রাজিলের জন্য একটা টাফ ম্যাচ হতে যাচ্ছে। বাট শেষ পর্যন্ত ব্রাজিল যেহেতু একটা রিদমে আছে, তারা একটা ফ্লোতে চলে আসছে, সো ব্রাজিলের জন্য এই ম্যাচটা কঠিন হলেও তারা শেষ পর্যন্ত এই ম্যাচটা জিতে নিতে পারে অ্যান্ড এখান থেকে তারা জয় নিয়ে আসবে। যেহেতু তাদের কোচ কার্লো আনচেলিত্তি, সে খুব ভালো প্ল্যানিং করতে পারে অ্যান্ড তাকে নকআউটের জন্য সেরা বলা হয়। তো সেই জায়গা থেকে তার হাতে যখন ভালো অপশন আছে, ভালো ভালো প্লেয়ার আছে, সবাই পারফর্ম করতেছে, সেই জায়গা থেকে ব্রাজিল এই ম্যাচটা কঠিন হলেও জিতে নিবে। পরে আসতেছে আপনার হচ্ছে জার্মানি এবং প্যারাগুয়ে। জার্মানি এবং প্যারাগুয়ের ম্যাচে আলটিমেটলি জার্মানি প্রথম ম্যাচটা তারা কুরাসাওয়ের সাথে 7-1 জিতেছে। পরের ম্যাচে তারা আলটিমেটলি খুব লাস্ট মুহূর্তে তারা ম্যাচে এসেছে, ম্যাচটা জিতেছে এবং শেষ ম্যাচে তারা ইকুয়েডরের সাথে হেরে গিয়েছে। সো এখান থেকে জার্মানির যেটা হচ্ছে, জার্মানির প্রথম ম্যাচটা ভালো খেললো, বাকি দুইটা ম্যাচ তারা মন মতো খেলতে পারেনি। শেষ ম্যাচটা তো তারা হেরেই গিয়েছে, যদিও সেটা আলটিমেটলি তাদের পয়েন্ট টেবিলে কোনো এফেক্ট ফেলেনি, তারা আলটিমেটলি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে উঠেছে। বাট তারপরও তারা যে ব্যাপারটা থাকে, তাদের ফ্লুয়েন্টলি খেলার যে ব্যাপারটা, সেটাতে একটা ঘাটতি রয়ে গেছে। বাট এরপরও আলটিমেটলি প্যারাগুয়ের সাথে তারা একটু আপার হ্যান্ডে থাকবে, কেননা প্যারাগুয়ে যদিও এই টুর্নামেন্টে প্যারাগুয়ে ফরওয়ার্ড করবে এটা খুব একটা কেউ আশা করেনি। তাদের আলটিমেটলি তুর্কির সাথে তারা ম্যাচটা জিতেই তারা পরের রাউন্ডে এসেছে। সো সেই জায়গা থেকে তারা তুর্কির মতো ভালো একটা দলকে হারিয়ে এসেছে। কিন্তু আমার কাছে শেষ পর্যন্ত মনে হয় জার্মানি এই ম্যাচটা কষ্ট হলেও তারা জিতে নিবে, জিতে তারা পরের রাউন্ডে রাউন্ড অফ 16-এ থ্রো করবে। এখন পরবর্তী ম্যাচে আসি নেদারল্যান্ডস এবং মরক্কো ম্যাচে। নেদারল্যান্ডস এবং মরক্কো ম্যাচটি খুব ভালো একটা ম্যাচ হতে যাচ্ছে, কেননা নেদারল্যান্ডসও শক্ত একটা টিম এবং মরক্কো যথেষ্ট ভালো একটা টিম। মরক্কো ব্রাজিলের সাথে ড্র করেছে অ্যান্ড নেদারল্যান্ডস শুরুতে একটু তাদের জন্য কঠিন হলেও তারা বাকি দুইটা ম্যাচ খুব ভালোভাবেই জিতেছে। অ্যান্ড সেই জায়গা থেকে আলটিমেটলি মরক্কো এবং নেদারল্যান্ডসের ম্যাচটিতে দুই দলই সমান, দুই দলই আলটিমেটলি সমানভাবে ফাইট দিবে। অ্যান্ড শেষ পর্যন্ত হয়তোবা নেদারল্যান্ডস এই ম্যাচ থেকে জয়টা বের করে নিয়ে আসতে পারে অ্যান্ড মরক্কোর যাত্রা হয়তোবা রাউন্ড অফ 32-তে শেষ হতে পারে। কেননা মরক্কো আলটিমেটলি যদিও তারা যথেষ্ট ভালো খেলছে, বাট নেদারল্যান্ডস যে ধরনের খেলা খেলে, তারা যেভাবে অ্যাটাক করে খেলতে পছন্দ করে, সেই জায়গা থেকে তারা যদি শুরুতে গোল পেয়ে যায়, তখন তারা আলটিমেটলি মরক্কোর সাথে একটা ভালো ফাইট দিবে এবং সেটা গোলটা আলটিমেটলি ডিফেন্ড করে তারা ম্যাচটা জিতে নিতে পারে। সো পরবর্তী ম্যাচ আসতেছে আলটিমেটলি হচ্ছে নরওয়ে এবং আইভরি কোস্টের ম্যাচটি। নরওয়ে এবং আইভরি কোস্টের ম্যাচে
নরওয়ে স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবে হাল্যান্ডের জন্য, বাট ম্যাচটি এক পেশে হবে এই ধরনের আশা করা একেবারেই যাবে না, কেননা আইভরি কোস্ট যথেষ্ট ভালো একটা টিম, তারাও আলটিমেটলি রাউন্ড অফ 32-তে যথেষ্ট ফাইট করে এসেছে। অ্যান্ড সে জায়গা থেকে আইভরি কোস্টের এই ম্যাচটি নরওয়ের জন্য একটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে। অ্যান্ড নরওয়ে হয়তোবা শেষ পর্যন্ত জিতে নিতে পারে হাল্যান্ডের কারণে, হাল্যান্ডের স্কোরের কারণে। তাকে যদি আইভরি কোস্ট আটকাতে পারে, তাকে যদি গোল স্কোর করা থেকে আটকাতে পারে, তখন আইভরি কোস্টের একটা চান্স থাকবে। অ্যান্ড আদারওয়াইজ এই ম্যাচ থেকে আলটিমেটলি নরওয়ে ম্যাচটা জিতে নিতে পারে। অ্যান্ড এই ম্যাচটিও আপনি এক্সট্রা টাইমে দেখতে পারেন যদি আইভরি কোস্ট শেষ পর্যন্ত ডিফেন্স ঠিকঠাক করতে পারে, অথবা মেন টাইমের মধ্যেই নরওয়ে জিতে যেতে পারে। সো পরবর্তী ম্যাচ আলটিমেটলি আসতেছে হচ্ছে ফ্রান্স এবং সুইডেনের ম্যাচটি। ফ্রান্স এবং সুইডেনের ম্যাচটিতে ফ্রান্স যথেষ্ট এগিয়ে। সুইডেন আলটিমেটলি তারা তিউনিসিয়ার সাথে যেভাবে খেলেছে সেখান থেকে পরবর্তীতে তারা যে নেদারল্যান্ডসের কাছে খুব বাজেভাবেই হেরেছে, একটাতে তারা 5-1 জিতেছে, আরেকটাতে তারা 5-1 হেরেছে, দেন পরবর্তীতে তারা জাপানের সাথে ড্র করেছে। সেই জায়গা থেকে আলটিমেটলি সুইডেন পরের রাউন্ড অফ 32-তে এসেছে। কিন্তু ফ্রান্স যে ধরনের খেলা খেলছে, তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এসেছে, তারা 3টা গেমই জিতেছে, 3টা ম্যাচেই তারা ভালো পারফর্ম করেছে। অ্যান্ড তারা যে ধরনের ডমিনেট করে খেলে, তাদের যে স্ট্রাইকার যারা আছে, অ্যাটাকিং সাইডে যারা আছে, তারা আলটিমেটলি খুব স্ট্রং। এমবাপ্পে, ড্যাম্বেলে, অলিজে, তারা 3জন আলটিমেটলি যেভাবে খেলে, সো সেই 3জনের অ্যাটাকটা আলটিমেটলি সামলাতে সুইডেনের জন্য টাফ হয়ে যাবে, যেহেতু তাদের ডিফেন্সে প্রবলেম আছে। সো এই দিক থেকে আমি ক্লিয়ারলি ফ্রান্সকে এগিয়ে রাখছি। ফ্রান্সের এই ম্যাচটা খুব একটা কঠিন হবে না, তারা খুব ইজিলি ম্যাচটা জিতে যাবে। অ্যান্ড জিতে তারা পরের রাউন্ডে থ্রো করবে। পরবর্তী ম্যাচটা আপনার হচ্ছে মেক্সিকো বনাম ইকুয়েডর। মেক্সিকো বনাম ইকুয়েডর ম্যাচটি আলটিমেটলি মেক্সিকো এখানে ফেভারিট, বাট ইকুয়েডরও যেভাবে তারা জার্মানিকে হারিয়ে তারা সেকেন্ড রাউন্ডে আসলো। যদিও ইকুয়েডরের জন্য আলটিমেটলি জার্মানিকে হারিয়ে পরের রাউন্ডে আসাটা অনেক বিরাট ব্যাপার, অ্যান্ড তারা ওইটা পাওয়ার পরে তারা আলটিমেটলি তাদের এই বিশ্বকাপ থেকে যেটা পাওয়ার ছিল সেটা পেয়ে গেছে। অ্যান্ড তারা এই ম্যাচেও যথেষ্ট ফাইট দিবে, বাট মেক্সিকো যেহেতু একটা ভালো দল, তারা আলটিমেটলি ফাইট করে জিততে পারে। তারা এখন পর্যন্ত খুব ভালো খেলেছে, তো সেই জায়গা থেকে আমি মেক্সিকোকে এগিয়ে রাখবো। অ্যান্ড মেক্সিকো হয়তোবা শেষ পর্যন্ত ম্যাচটা মেন সময়ের মধ্যেই 90 মিনিটের মধ্যে জিতে নিবে। পরবর্তী ম্যাচটা আসতেছে ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গোর ম্যাচটি। ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গোর ম্যাচটিতে ডিআর কঙ্গো যদিও পর্তুগালের সাথে তারা ম্যাচ ড্র করেছে, তারা যথেষ্ট ভালো খেলেছে এবং তারা শেষ ম্যাচে উজবেকিস্তানের সাথে পিছিয়ে থাকার পরেও তারা কামব্যাক দিয়েছে, 3-1 ম্যাচটি জিতে নিল। প্রথমে তারা 1-0-তে পিছিয়ে ছিল, দেন পরবর্তী 3টা গোল দিয়েছে। সেই জায়গা থেকে ডিআর কঙ্গো যথেষ্ট ভালো খেলতেছে, তারা যথেষ্ট ভালো একটা দল। ইংল্যান্ডের জন্য একটু টাফ একটা ম্যাচ হবে। ম্যাচটা প্রথম 90 মিনিটের মধ্যে গোল নাও হতে পারে, ড্র হতে পারে, দেন এক্সট্রা টাইমে যেতে পারে খেলাটা, বাট শেষ পর্যন্ত ইংল্যান্ড এই ম্যাচ থেকে গোল আদায় করে নিবে এবং ম্যাচটা জিতে নিবে। কেননা ইংল্যান্ডের যে ধরনের টিম, তারা আলটিমেটলি লম্বা সময় ধরে ফাইট করতে গেলে তাদের হচ্ছে একটা চান্স তারা ক্রিয়েটই করে ফেলে এবং গোল স্কোরটাও তারা করে, ফিনিশিংটাও দিয়ে দিতে পারে। যেহেতু হ্যারি কেন আছে, বেলিংহাম আছে, সো তাদের জন্য খুব একটা কষ্ট হবে না গোল দিতে, বাট তাদেরকে খুব ধৈর্য সহকারে খেলতে হবে। অ্যান্ড ম্যাচটা ভালো ফাইট হবে, কিন্তু ডিআর কঙ্গো হয়তোবা শেষ পর্যন্ত রাউন্ড অফ 32 থেকে বিদায় নিতে পারে। পরবর্তী ম্যাচটি হচ্ছে বেলজিয়াম বনাম সেনেগালের ম্যাচ। এই ম্যাচে বেলজিয়াম এগিয়ে, কারণ তারা শুরুটা যেভাবে করেছিল তারা ভালোভাবে শুরু করতে পারে নাই, কিন্তু এরপরে আলটিমেটলি তারা শেষ ম্যাচে যেভাবে নিউজিল্যান্ডকে 5টা গোল দিয়েছে, 5-1 জিতেছে, সেই জায়গা থেকে আলটিমেটলি তাদের কনফিডেন্স যথেষ্ট বুস্ট আপ হয়ে আছে, তারা যথেষ্ট আপার হ্যান্ডে আছে। অ্যান্ড আলটিমেটলি সেনেগালের সাথে তাদের যে জিনিসটাতে ঝামেলা হবে সেটা হচ্ছে সেনেগাল যে প্যাটার্নে খেলে, তাদেরকে যদি শুরুতে গোল না দিতে পারে, সেনেগাল খুব ভালোভাবে আটকিয়ে রাখে, তাদের ডিফেন্সটা যথেষ্ট ভালো। সো এখানে বেলজিয়ামের জন্য টাফ হবে। অ্যান্ড এই ম্যাচে হয়তোবা আমরা একটা অঘটন দেখতে পারি। এই ম্যাচে সেনেগাল যদি তারা তাদের খেলাটা দিতে পারে, তারা হয়তোবা জিতে যেতে পারে, বাট আমি শেষ পর্যন্ত বেলজিয়ামের দিকেই থাকবো। আমার কাছে মনে হয় ম্যাচটা ফাইট হলেও বেলজিয়ামের জন্য কষ্ট হলেও বেলজিয়াম শেষ পর্যন্ত ম্যাচটা জিতে নিতে পারে। পরবর্তী খেলা হচ্ছে ইউএসএ এবং বসনিয়ার। ইউএসএ এবারের টুর্নামেন্টে তাদেরকে অন্যতম আন্ডারডগ হিসেবে চিন্তা করা হয়, তাদেরকে ডার্ক হর্স বলা হয়, কিন্তু তাদের
অপোনেন্ট যারা বসনিয়া, তারাও কিন্তু এইবারের বিশ্বকাপে ইতালিকে হারিয়েই কিন্তু তারা কোয়ালিফাই করেছে। সো সেই জায়গা থেকে বসনিয়ার জন্য একটা ভালো সুযোগ। অ্যান্ড এই ম্যাচও আলটিমেটলি দুই দলের মধ্যে খুব একটা বেশি গ্যাপ থাকবে না, ভালো একটা ফাইট হবে। বাট আমার কাছে মনে হয় ইউএসএ তারা যে প্যাটার্নে খেলছে, তাদের যে ধরনের অ্যাটাকিং ফুটবলটা তারা খেলছে, তারা প্রচুর অ্যাটাক করে খেলতেছে, সেই জায়গা থেকে ইউএসএর জন্য টাফ হবে ম্যাচটা, কিন্তু তারা জিতে যাবে, তারা শেষ পর্যন্ত জিতে যাবে। এবং আমি এই ম্যাচের প্রেডিকশন আলটিমেটলি ইউএসএকেই জয়ী দল হিসেবেই দেখতেছি। বাট বসনিয়া খুব পিছিয়ে থাকবে না, তারা যথেষ্ট ফাইট দিবে, তারা ম্যাচটা জিতে নিতে চাইবে। কেননা তাদের যেভাবে তারা খেলে, তারা হচ্ছে ডিফেন্স ঠিক রেখে তারা কাউন্টার অ্যাটাকে গোল দিতে চায়, অ্যান্ড মিডফিল্ড থেকে চান্স ক্রিয়েট করে তারা গোল দিতে চায়। সো এই জায়গাটাতেই তারা আলটিমেটলি ফোকাস করবে। পরবর্তী ম্যাচ আলটিমেটলি হচ্ছে স্পেন এবং অস্ট্রিয়ার ম্যাচটি। অস্ট্রিয়া তারা আলজেরিয়ার সাথে ড্র করে এসেছে, যদিও তারা ম্যাচটি যথেষ্ট ভালো ছিল, তাদের প্রেক্ষাপটে 3-3 ড্র ছিল, বাট ওখানে তাদের অনেকগুলো লুপ হোল ছিল। অ্যান্ড সেখান থেকে তারা যখন স্পেনের সাথে খেলতে আসছে, স্পেনের যদি আমি পারফরমেন্স দেখি, তারা আলটিমেটলি উরুগুয়ের সাথে তারা ম্যাচটা জিতেছে, কিন্তু তাদের মনমতো পারফরমেন্স তারা দিতে পারে নাই। তারা একমাত্র প্রথম ম্যাচটিও তারা ক্যাবোভার্দের সাথে তারা ড্র করেছে। সো সেই জায়গা থেকে তারা পরবর্তী ম্যাচে সৌদি আরবকে তারা খুব ভালো ব্যবধানে হারিয়েছে, 4-0 হারিয়েছে। স্পেন আলটিমেটলি এই ওয়ার্ল্ড কাপের অন্যতম ফেভারিট বলে তাদের উপর একটা প্রেশার থাকবে, কিন্তু তারা আলটিমেটলি শেষ পর্যন্ত অস্ট্রিয়ার সাথে ম্যাচটা জিতে যাবে, তারা অস্ট্রিয়াকে খুব ভালোভাবে হারাবে। যদিও অস্ট্রিয়ার সাথে তাদের যদি আমি খেলার ধরনটা ধরি, সেখানে অস্ট্রিয়া খুব একটা সুবিধা করার চান্স কম। অস্ট্রিয়া আলটিমেটলি হয়তোবা শুরুতে ভালো খেলতে পারে, বাট দিন শেষে স্পেন যখন একবার গোল পেয়ে যাবে, তখন কন্টিনিউয়াসলি তারা গোলের দিকেই থাকবে। সো এটা আলটিমেটলি আমি এই ম্যাচে স্পেনকে জয়ী দলের সাইডে দিচ্ছি। অ্যান্ড পরবর্তীতে আসতেছে পর্তুগাল এবং ক্রোয়েশিয়া ম্যাচটি। পর্তুগাল এবং ক্রোয়েশিয়া ম্যাচটি এই বিশ্বকাপের রাউন্ড অফ 32 এর অন্যতম একটা ম্যাচ হতে যাচ্ছে, কেননা পর্তুগাল এবং ক্রোয়েশিয়া দুইটাই ভালো টিম। অ্যান্ড ক্রোয়েশিয়া গতবারের সেমিফাইনালিস্ট, তো সেই জায়গা থেকে ক্রোয়েশিয়া অবশ্যই তারা ভালো ফুটবল খেলে, মদ্রিচের মতো প্লেয়ার তাদের রয়েছে। অন্যদিকে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো আছে, অ্যান্ড ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের পারফরমেন্স এখন পর্যন্ত আপ টু দ্য মার্ক না। তারা একটা ম্যাচ ভালো খেলেছে, কিন্তু বাকি দুইটা ম্যাচ তারা ড্র করেছে। অ্যান্ড তাদের টিম কম্বিনেশনে প্রবলেম ফেস করতেছে, টিমের মধ্যে বন্ডিংয়ে তারা প্রবলেম ফেস করতেছে। তাদের এখন পর্যন্ত ওই রিদমটা তারা পায় নাই, যদিও মনে হচ্ছিল উজবেকিস্তানের সাথে তারা যখন 5-0 জিতেছে, তাদের মধ্যে একটা ভালো রিদম চলে এসেছে, কিন্তু তারা কলম্বিয়ার সাথে আলটিমেটলি খুব বাজে খেলেছে। তো সেই জায়গা থেকে তাদের দিকে প্রেশারটা বেশি থাকবে। বাট শেষ পর্যন্ত হয়তো বা তারা ক্রোয়েশিয়ার সাথে ম্যাচটা জিতে যেতে পারে। সেটা যদি টাই ব্রেকার পর্যন্ত যায়, সেখানেও অবাক হওয়ার কোনো কিছু থাকবে না। অ্যান্ড বা এটা যদি আপনি 90 মিনিটের মধ্যে শেষ হতে দেখছেন, সেটা তো হতে পারে। বাট ম্যাচটা খুব ফাইট হবে, অ্যান্ড আমি শেষ পর্যন্ত পর্তুগালের দিকেই থাকছি। আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত পর্তুগাল ম্যাচটি জিতে যাবে। পরবর্তীতে আসতেছে সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া ম্যাচটি। সুইজারল্যান্ড বনাম আলজেরিয়ার ম্যাচটিতে স্বাভাবিকভাবে সুইজারল্যান্ড এগিয়ে থাকবে। তারা গ্রুপ পর্বের ম্যাচগুলো যেভাবে খেলেছে, সেখানে তারা যেভাবে প্রত্যেকটা দলের এগেনস্টে পারফর্ম করছে, সেখান থেকে তাদেরকে পিছিয়ে দেখার সুযোগ নেই। আলজেরিয়া যদিও দারুণ পারফর্ম করে তারা এই রাউন্ডে এসেছে, রাউন্ড অফ 32-তে এসেছে, গ্রুপ পর্ব থেকে তারা জয় নিয়ে আসতে পারেনি। তারা শেষ ম্যাচে যেটা করলো, তারা হচ্ছে 3-3 ড্র করেছে, বাট ওইটা দারুণ একটা ম্যাচ ছিল খেলার পয়েন্ট অফ ভিউ থেকে। যদিও আলটিমেটলি মাঝখানে একটা সময় মনে হচ্ছিল তারা দুইটা দলই ড্রয়ের জন্য খেলছিল, বাট তারপরও আলটিমেটলি আলজেরিয়া যে ধরনের ফুটবল খেলে, তারা সুইজারল্যান্ডের সাথে কতটুকু ভালো করবে সেটা সময়ই বলে দেবে। বাট আমার কাছে মনে হয় সুইজারল্যান্ড এই ম্যাচটি কমফোর্টেবলি উইন হবে, তারা ম্যাচটা সুন্দরভাবে জিততে পারবে, কারণ তারা যে ধরনের অ্যাটাক করে ম্যাচ খেলে, তারা যে ধরনের একটা কম্বাইন্ড ফুটবল খেলে, কমপ্লিট ফুটবল খেলে, সেখানে আলটিমেটলি আলজেরিয়া খুব একটা চান্স পাবে না। পরবর্তী ম্যাচটি আসতেছে অস্ট্রেলিয়া এবং হচ্ছে ইজিপ্ট। অস্ট্রেলিয়া এবং ইজিপ্টের ম্যাচে যদিও অস্ট্রেলিয়া গতবারের থেকে এবার একটু ভালো ফুটবলই খেলছে, বাট আলটিমেটলি ইজিপ্টে আবার যথেষ্ট ভালো ফুটবল খেলছে। ইজিপ্ট যে ধরনের ফুটবল খেলছে, এই ম্যাচটিও খুব ভালো একটা ফাইট হবে। অ্যান্ড এই ম্যাচও আপনি শেষ পর্যন্ত হয়তো বা দেখতে পারেন ম্যাচটা টাই ব্রেকার পর্যন্ত যাচ্ছে, টাই ব্রেকারে যাওয়ার আগে এক্সট্রা টাইমও দেখতে পারেন। বাট এই ম্যাচে ভালো একটা ফাইট হবে, এবং আমি শেষ পর্যন্ত এই ম্যাচে ইজিপ্টকে এগিয়ে রাখবো, কেননা ইজিপ্ট যে ধরনের ফুটবলটা খেলছে, তারা চাইবে এই ম্যাচে শুরুতে গোল করতে, শুরুতে গোল করে ওই গোলটাই ডিফেন্ড করার জন্য। অ্যান্ড সেই জায়গা থেকে আলটিমেটলি আমার শেষ কল হচ্ছে এই ম্যাচের জন্য ইজিপ্টই হয়তো বা ম্যাচটা জিতে নিতে পারে। পরবর্তী ম্যাচটি হচ্ছে আর্জেন্টিনা বনাম ক্যাবো ভার্দের।
ক্যাবো ভার্দেকে নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে, আর্জেন্টিনার সাথে ছোট দলের খেলা পড়ে গেছে, বাট দেখেন তারা যেভাবে খেলছে, তারা স্পেন, উরুগুয়ে এবং সৌদি আরব তিনজনের সাথে তারা ড্র করেছে এবং ড্রটা তারা খুব ভালোভাবেই করেছে। সো সেই জায়গা থেকে তারা পারফর্ম করেই কিন্তু এসেছে। তো আর্জেন্টিনার ম্যাচটি কিন্তু আলটিমেটলি ক্যাবো ভার্দের সাথে খুব একটা ইজি হবে না, কঠিন হবে। সেখানে আপনি দেখতে পারেন যে প্রথম 90 মিনিটে গোল নাও হতে পারে, এক্সট্রা টাইমে যে গোল হতে পারে, অথবা টাই ব্রেকারও যেতে পারে ম্যাচটা। অ্যান্ড যদি মেসি পারফর্ম করে তার মতো করে, সেক্ষেত্রে হয়তো বা শুরুতে আর্জেন্টিনা গোল পেয়ে যেতে পারে, বাট ম্যাচটা আর্জেন্টিনার জন্য ইজি হবে না, ভালো একটা ফাইট হবে। বাট শেষ পর্যন্ত এটাতে আর্জেন্টিনাই জিতবে এবং আর্জেন্টিনা জিতে তারা রাউন্ড অফ 16-এ যাবে। এবং শেষ ম্যাচে আলটিমেটলি কলম্বিয়া এবং ঘানা খেলবে। কলম্বিয়া এবং ঘানা, এই ম্যাচে আমি কলম্বিয়াকে এগিয়ে রাখছি, যদিও ঘানা যথেষ্ট ভালো খেলে, তারা ম্যাচ ধরে রাখতে চাইবে, তারা ডিফেন্সিভ ফুটবলটাই খেলবে। তারা চাইবে হচ্ছে একটা কাউন্টার অ্যাটাক থেকে গোল দিয়ে তারা আলটিমেটলি লো ব্লক ক্রিয়েট করে তারা ম্যাচটা ধরে রাখতে। বাট কলম্বিয়া যে টাইপের ফুটবল খেলে, তাদের অ্যাটাকিং সেটে যারা আছে, লুইস দিয়াজ আছে, রদ্রিগেজ আছে, সো তারা আলটিমেটলি চাইবে ম্যাচটা জিতে নিতে এবং তারা শেষ পর্যন্ত ম্যাচটা ভালোভাবে জিতে নিবে, ভালো একটা ম্যাচ হবে, বাট শেষ পর্যন্ত কলম্বিয়া জিতবে। এই ছিল রাউন্ড অফ 32-এর আমার প্রেডিকশন, প্রত্যেকটা ম্যাচ নিয়ে আমার কথা, কোন কোন দল রাউন্ড অফ 16-এ যাবে আমার পয়েন্ট অফ ভিউতে সেটি। আপনার মতে এই রাউন্ড অফ 32 থেকে রাউন্ড অফ 16-এ কারা কারা যেতে পারে এবং কারা কারা শেষ পর্যন্ত বিদায় নিচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।